কথা বলে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বলবে কি? দেখেন দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে। আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভই হবে, সব দল অংশ নিবে। এখন বিষয়টা হলো যে তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে? আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা। আমারও একই রকমের প্রশ্ন, শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে, এই তাদের তো বিচার হইতে হবে, তাদের বিচার হবে, আর নির্বাচন বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন হবে। তো নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায়, তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে। এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ হাসিনাকে বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে তবুও তুমি নির্বাচন করো। শেখ হাসিনার বিচার হবে, আরো 10 জনের বিচার হবে, শাস্তি হলে শাস্তি হবে, শাস্তি না হলে বের হয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলবে যে আমি এখন আমার নেতা আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই। তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না, তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই। সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণই হতে হবে, এটা তো সবারই কথা। কিন্তু ভারতের কথাটাকে আমি আলাদা করে বলছি কেন? বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনার পতন হয়েছে, তার যে কমফোর্ট জোন সেইটা সে মানতে পারছে না। শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে, সেটা অতীত, সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে, ভারত এই চেষ্টাই করছে না। এইটা আমাকে বিস্মিত করছে। ওকে, আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহিদ কিছু বলবেন, আমি প্রশ্নটি করে রাখি, প্রসঙ্গটি এনে রাখি। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই, তাইলে যেই সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আসবো ভারতের ব্যাপারে একটু বলি। আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে, মানে কিছুটা সমস্যা তো আছে। আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স এর একজন মোটামুটি মনোযোগী ছাত্র আমি, তাই আবার অবাকও হই না। আসলে একটা দেশের তেমন কোনো পলিসি নাই। আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে, আমরা মানুষ তো দিনের শেষে। মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো, ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই। ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ উন্নয়ন করছে, এরকম তারা নিজেদেরকে কারেক্ট করছে একদম। মানে আসলে এটাই ঘটে। আমি ওই প্রায় বলতাম যখন আসলেই কিন্তু গত 15 বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা হইতো, ভারত বলতো এটা তাদের নিজেদের ব্যাপার। এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন। এখন তারা ভালো হয়েছে এটা আমরা বলতে পারি না। তারা চাইতো যে তার বারবার বলতো স্থিতিশীল, মানে শেখ হাসিনার মতো একটা বিভৎস ডিক্টেটরও যদি বাংলাদেশকে অ্যাপারেন্টলি স্থিতিশীল, মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে, সেটাই তারা পছন্দ করেছে। এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি। সো আবার এটাও সত্য, প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো। আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না। যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল 2022-23 এই সময়গুলোতে, তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি, ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে। এই আমেরিকায় 60s-70s এর ডিক্টেটরকে পেট্রোনাইজ করতো। মানে এই মাটিতে আইয়ুব খান কেন এসেছিল আসলে? কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে। সে চেয়েছে ডিক্টেটর থাকলে, গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না, কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল। আর এখন আমেরিকা দেখছে যদি ডিক্টেটর থাকে সে রাদা চায়নার দিকে চলে যায়। সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা, আমি বাইডেন ডক্ট্রিনের কথা বলছি, তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে, সুতরাং এগুলো পাল্টাতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায়। ভারত আসলে জেনুইনলি ফিল করছে না। আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে, চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না? 2018 সালে সোনার নৌকা ছিল না, কিন্তু চায়নাকে দেখেন, সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লায়াবিলিটি, নতুন যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে, এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম। আমরা বলছি না চায়না হতে হবে, হাসিনাকে হাতে তুলে দিতে হবে, আমি জানি ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মতো যখন চেষ্টা করে না, এবং অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগকে সে পুনর্বাসনের একরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয়, সেটা মানুষের কাছে খারাপ লাগে। সেটা একটু সেনাপ্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা? আজকে অনেক, মানে যদিও তারাবির নামাজ চলতেছে, আমাদের অনুষ্ঠানটা 9টায় না হওয়ার ব্যাপারে অনেকে 10টায় করতে বলছিলেন, কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে, তবু আমরা এটা ভাবতেছি, আমরা এটা করবো, এটার জন্য বলে রাখতেছি। কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন, খুবই ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন, পড়ার লোভ সামলাতে পারতেছি না। এখন
পড়াটা ঠিকও হবে কিনা এটা বুঝতে পারতেছি না, যাই হোক একটু পড়েই ফেলি। আব্দুল কবির মোল্লা, ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে 5 তারিখের পর, এই ব্যাপারটা 3 পণ্ডিত বুঝতে পারছেন না, তাহলে তারা কি আন্ডার সাংবাদিক? ইন্টারেস্টিং। আমি সাংবাদিক না। However, আচ্ছা। আপনি সেনাবাহিনী নিয়ে যদি একটু বলেন। আপনার সেনাবাহিনী এই মন্তব্যের কথা যেহেতু বললেন, সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম যে মাহমুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে, যে গিরগিটি সাংবাদিক। আচ্ছা, তো এই গিরগিটি সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হয়েছে, কিন্তু এই যে শব্দটা যারা ব্যবহার করছেন, যে দর্শকরা যারা ব্যবহার করছেন, আমি ঠিক নিশ্চিত নই তারা গিরগিটি শব্দটার অর্থটা বোঝেন। আমি তাদের আন্ডারএস্টিমেট করছি না, বোঝেন কিনা না, হয়তো মোটামুটি ভাবটা বুঝতে পারছে, মানে যারা দেখা যে রং বদলায়, যে রং বদলায়। আমার কথা যদি আপনি দেখেন, দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন। আমার রং যে আমি বদলেছি এইটা ভাবার কোনো কারণ নাই, আমি কোনো রং বদলাই নাই। উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন, মাহমুদুর রহমান 2007-8 সালের সময়, যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যে সময় তিনি উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ছিলেন ভারতের টাটার সবচেয়ে কাছের লোক, আর এখন তিনি সবচেয়ে বড় ভারত বিরোধী। তো রং যদি বদলায় সেটা তো মাহমুদুর রহমান না, সেটা তো রং বদলাই না, সেটা তো আসলে একটা বিখ্যাত সেইং আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আমরা সেনাপ্রধানের কাছে সেটার মধ্যে ঘটনা হতেছে যে এইটা শেরে বাংলাকে ফজলুল হককেও যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথক ভোটের বদলে আপনি আবার এখন একক ভোটের কথা বলতেছেন, কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন, এখন আবার একক ভোটের কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, এটা বলা যায়, এতে কোনো অসুবিধা নাই। আসলে মানে আমার মনে হয় যে শেরে বাংলা ফজলুল হককে আমার বিরাট রাজনৈতিক দার্শনিক মনে হয়, বিশেষ করে তার কথাবার্তার জন্য, এবং এইসবটা। আমি একটু আসলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ করছি, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আমরা আরেকটু বেশি সময় 10-12 মিনিট একটু বেশি সময় কথা বলি, যেহেতু এটা টেলিভিশন না, আমরা এটা আসলে এটা সুযোগটা একটা নিতে পারি, এটা ফিক্স পয়েন্ট। আমি এই প্রসঙ্গে অবশ্য মুর্তজা ভাইয়ের কথা একটু শুনবো। ডক্টর জায়েদ রহমান, আপনি যদি একটু বলতেন যে সেনা প্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুদান মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনাপ্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে, আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন, সবকিছু দেখতে হয়। আমি দেখেছি, তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন, এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন, বিশেষ করে সরকার যখন এই অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে, এবং ওনার বক্তব্যের ধরনে, মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন, তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আবার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, এবং হুইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি, সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে, মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনূস বলতেছেন, শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন, সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই।
সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। হুম। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা না। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, কিন্তু আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনা কথায় গুলি করে নাই। এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম। তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না, এরকম একটা বক্তব্য যখন আসলো, আপনার কাছে মনে হয় না যে ভলকার টুর্ক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা? বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না, বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে, পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না। মুর্তজা ভাই, এত বেশি বেতন কিন্তু দেয় না। এটার খালেদ, এটার দুইটা দিক আছে। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় শান্তি মিশনে যায় এখন পর্যন্ত